দর্শক আমন্ত্রণ জানাচ্ছি এটিএন নিউজে। বিশ্ব কুষ্ঠ দিবস উপলক্ষে বিশেষ আয়োজন বিশ্ব কুষ্ঠ দিবস 2026 সৌজন্যে দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ। অনুষ্ঠানের সঞ্চালনায় আমি ডাক্তার ফাতিহা শাফি থাকছি আপনাদের সাথে। দর্শক, আমরা জানি যে মানবদেহের যে বড় অর্গানগুলো আছে তার মধ্যে কিন্তু স্কিন একটি গুরুত্বপূর্ণ, এবং স্কিনই সবচেয়ে বড় অর্গান, এবং স্কিনের মধ্যে অনেক রকমের রোগের সংক্রমণ ঘটে থাকে, এবং বেশ প্রচলিত একটি স্কিন ডিজিজের নাম হচ্ছে কুষ্ঠরোগ। সেটি নিয়ে আমাদের মধ্যে অনেক কুসংস্কার আছে, এবং সেটি নিয়ে আমরা অনেক ভীত স্বতন্ত্র হয়ে পড়ি। তাই আজ আমাদের অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় হলো কুষ্ঠরোগ নিরাময়যোগ্য সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা। আর এই বিষয়ে কথা বলার জন্য আমাদের সাথে অতিথি হিসেবে স্টুডিওতে আছেন ডাক্তার আফসানা আলমগীর খান, সহকারী পরিচালক ও প্রোগ্রাম ম্যানেজার, লেপ্রসি, MBDC, স্বাস্থ্য অধিদপ্তর। আমাদের সাথে আরও আছেন জীবতাহ বৈরাগী, হেড অফ অপারেশন, দ্য লেপ্রসি মিশন বাংলাদেশ, এবং আমাদের সাথে আরও আছেন বৃষ্টি আক্তার, আলো সোসাইটির ইয়ং স্কলার প্রোগ্রাম। আপনাদের তিনজনকে আমাদের স্টুডিওতে আমন্ত্রণ জানাচ্ছি। ধন্যবাদ। যেরকমটা বলছিলাম, আসলে কুষ্ঠরোগ নিয়ে আসলে অনেক কিছু ভুল ধারণা আছে মানুষের। সেই ধারণাগুলো সম্পর্কে আমরা জানবো, কিন্তু আমরা যেটি প্রতিপাদ্য বিষয় হিসেবে চূড়ান্ত করেছি সেই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আপনার কাছ থেকে শুরুতেই জানতে চাচ্ছি। ধন্যবাদ। আপনি খুব সুন্দরভাবে শুরু করেছেন এবং জানিয়েছেন দর্শকদেরকে। তো আমাদের সাথে যারা আছেন তারাও আপনাকে বলবেন। তো যেহেতু জাতীয় কুষ্ঠ কর্মসূচির আমি প্রোগ্রাম ম্যানেজার এবং সহকারী পরিচালক হিসেবে কাজ করছি, পুরো বাংলাদেশের দায়িত্ব আসলে আমাদের কাছেই, এবং আমরা বাংলাদেশের প্রতিটি জনগণের কাছেই এই বার্তাটি পৌঁছে দিতে চাই এবারের প্রতিপাদ্য যেটি, যে কুষ্ঠ নিরাময়যোগ্য রোগ এবং সামাজিক কুসংস্কারই প্রকৃত বাধা। আপনি যেমনটি বলছিলেন যে আমরা যদি শুনি হঠাৎ করে যে কারো কুষ্ঠ হয়েছে বা লেপ্রসি হয়েছে, তখন ওই পরিবার, ওই মানুষ তাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেয়। তো এটাই কিভাবে আমরা দূর করতে পারি, মানুষকে কিভাবে বোঝাতে পারি যে না, আসলে কুষ্ঠ হলে আপনি তাকে আলাদা করে দিবেন এমন কিছু নয়। কারণ কুষ্ঠ যদি আমরা শনাক্ত করতে পারি কুষ্ঠ রোগীকে, সাথে সাথে যদি তাকে চিকিৎসা সেবা দিতে পারি, 24 থেকে 48 ঘন্টার মধ্যে প্রথম যে ওষুধটা সে খাবে তারপর থেকে কিন্তু কুষ্ঠ ছড়ানো বন্ধ করে দিবে। তার মানে এই নয় যে আপনি নিজেকে গুটিয়ে রাখবেন, কারণ গুটিয়ে রাখলে বরঞ্চ আপনি নিজের জন্য ক্ষতিকর এবং সমাজের জন্য একটা ভয়াবহ অবস্থা তৈরি হতে পারে। তো সুতরাং আমাদেরকে এগিয়ে আসতে হবে, যারা কুষ্ঠ রোগে আক্রান্ত হচ্ছেন বা মনে করছেন তারা যাতে দ্রুত এসে যে আমাদের যেই স্বাস্থ্য কেন্দ্রগুলো আছে সেখানে যাবেন, আমাদের মাঠ কর্মীরা আছে তাদের কাছে ব্যবস্থা নেবেন, ডাক্তারের কাছে শরণাপন্ন হবেন। তখন হবে কি, এই রোগটা ছড়ানো বন্ধ হয়ে যাবে, এবং এটা যখন হবে তখনই শুধুমাত্র তখনই দেশ থেকে কিন্তু কুষ্ঠকে আমরা নির্মূল করতে পারবো। আচ্ছা, নির্মূলের যে বিষয়গুলো আছে বা কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে সেই প্রসঙ্গে আসছি, আপনার কাছে চলে যেতে যাচ্ছি। প্রতিপাদ্য বিষয়গুলো নিয়ে উনি যেরকমটা বলছিলেন, আপনি যদি আরো কিছু আমাদেরকে সংযোজন করে জানাতেন। আমরা যদি প্রথম বিষয়টা দেখি, নিরাময়যোগ্য, তার মানে এটা আসলে যেটা মিন করে যে যদি কেউ কুষ্ঠ আক্রান্ত হয় এবং তাকে যদি চিহ্নিত করা যায়, তখন কিন্তু আসলে 6 মাস একটা ডোজ আছে, আর হচ্ছে 1 বছর। এই 6 মাস অথবা 1 বছর রোগের ধরন অনুযায়ী আসলে চিকিৎসা ব্যবস্থা আছে, এবং যেটা সরকারের পক্ষ থেকে আসলে বিনামূল্যে বিতরণ করা হয়। আমাদের প্রত্যেকটা উপজেলায় এই চিকিৎসা কিন্তু আসলে বিনামূল্যে প্রদান করা হয়। এবং যেটা আপা বললো যে যদি আসলে প্রথম একটা ওষুধ খাওয়ানো হয়, যে ডোজটা খাওয়ানো হয়, সেটা খেলে আসলে তার পক্ষ থেকে অন্যদেরকে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক কমে যায়, 99% কমে যায় এরকম বলা হয়। সেই হিসাবে এটা আমি যেটা বলার চেষ্টা করলাম, যেহেতু এটা নিরাময়যোগ্য, এজন্যই এটার সাথে আসলে অন্য কোনো কিছুই থাকার কথা না। কিন্তু ঐতিহাসিকভাবে হয়তো আমাদের ভিতরে কিছু ভুল ধারণার ক্ষেত্রে আমরা এখনো মনে করি যে আসলে কুষ্ঠ হলে সামাজিকভাবে তাকে বঞ্চিত করতে হবে, তাকে ডিসক্রিমিনেশন করতে হবে, অথবা তাকে ঘৃণা করতে হবে যে তোর পরিবারের হয়েছে অথবা তার পাপের ফল হিসাবে হচ্ছে। এটা কিন্তু আসলে সম্পূর্ণভাবে ভুল। এবং বাংলাদেশের যেটা একটা ভালো দিক, যেটা অন্য কোনো দেশে নাই, আমরা কিন্তু আসলে 1898 সালের একটা লেপার অ্যাক্ট ছিল, হ্যাঁ, যেটা বাংলাদেশ সরকার কিন্তু 2011 সালে এই অ্যাক্টটাকে রিপিল করা হয়। তার মানে আইনগতভাবে কাউকে আসলে
বঞ্চিত করা, বৈষম্য করা, এটা কিন্তু আসলে কোনো সুযোগ নাই। কিন্তু আমাদের মনের যে সমস্যাটা সেটা কিন্তু অনেকের ভিতরে এখনো আছে, কিন্তু এটা আসলে আগের চাইতে অনেক বেশি আসলে এটা মানুষের ভিতরে সচেতনতা বাড়ার কারণে চেঞ্জ হচ্ছে। এবং আমাদের আজকের এই আয়োজনটাও কিন্তু আসলে মানুষকে সচেতন করা যে আসলে এটা এখন চিকিৎসায় ভালো হয়, এটা নিয়ে আসলে অন্য যে ভীতি আছে সেটার আর আসলে এইখানে আসলে প্রযোজ্য নয়, এবং এটা খুব কোনো প্রয়োজনই নাই এটা নিয়ে ভাবার। হ্যাঁ, আচ্ছা। এবং আমাদের পাশে যে বৃষ্টি আছে, এই বৃষ্টি একজন উদাহরণ যে আসলে কিভাবে সে ওষুধ খেয়ে, এটা হয়তো বৃষ্টি ভালো বলবে যে কিভাবে তার জীবন পরিবর্তন হচ্ছে আসলে ওই নিরাময়যোগ্য ওষুধ খাওয়ার পরে। আচ্ছা, বৃষ্টি আপনার কাছে চলে আসছি। যেরকমটা উনি বলছিলেন, আসলে আপনি আসলে ভালো বলতে পারবেন যে আসলে কিভাবে আপনি এই বাধাগুলো অতিক্রম করেছেন, বা শুরুতেই জানতে চাইবো বাধার গল্পটা। আসলে এই যে আপনার এই রোগটি হলো, রোগের পর আসলে কি কি প্রতিকূলতা আপনি ফেস করেছেন? ধন্যবাদ জানাই ল্যাপ্রোসি মিশন এবং আলো সোসাইটিকে আমাকে এরকম একটি সুন্দর অনুষ্ঠানে সুযোগ করে দেওয়ার জন্য, কথা বলার জন্য। আসলে আমি একজন কুষ্ঠরোগী ছিলাম, তখন আমার বয়স ছিল 6 বছর। আমি যখন 6 বছরের বয়সে, তখন আমি মোটামুটি বেশি বুঝি না, অল্প কিছু বুঝি, রোগ সম্পর্কে আমার ধারণাও ছিল না। তো আমার যখন এই রোগটা হয়, আমার প্রতিবেশী একজন আমার নানার এই রোগ হয়েছিল। তো উনি এমন পর্যায়ে চলে গেছিলেন যে ওনাকে কলাপাতার মধ্যে শোয়া অবস্থায় রাখতো। তো আমি তো ছোট, আমার মাথায় তো ওইরকম ছিল না, যে রোগ সম্পর্কে ধারণা ছিল না। আমি আমার নানার কাছে যাইতাম, তার পাশে বসতাম। তো হঠাৎ একদিন যে এই লেপ্রোসি মিশনের যে মাঠ কর্মীরা ছিল, ওনারা আমাকে দেখছে। তো আমার গালের এক পাশ এত বড় একটা স্কিনের মধ্যে দাগ ছিল, হাতে ছিল এরকমভাবে। তো ওনারা আমাকে দেখে যখন বলছে যে আমার এই রোগ হয়েছে, তখন আমার ভিতরটা জানি কেমন লাগছে, যে আসলে কুষ্ঠরোগ মানে সবাই বলে এটা একটা অভিশাপ, পাপ। তো আমার ফ্যামিলিতে মানে তারাও একটা আতঙ্ক হয়ে গেছিল যে এরকম একটা রোগ হয়েছে। তখন আমাদের যে এলাকা ছিল, ওই এলাকার মধ্যে আর কি একটা ভয় ছিল। তারা মনে করতো যে এটা একটা অভিশাপ। তো আমার ছোটবেলার খেলার সাথী যারা ছিল, তাদেরকে আমার সাথে মিশতে খুব কম দিত। তখন আমার কেমন যেন একা একা লাগতো, যে আসলে আমি কি একটা রোগের মধ্যে পড়লাম, যে আমার খেলার সাথী আমার কাছে আসতেছে না। তো যখন আমি 1 বছর ওষুধ খাই, আমি এমবি পেশেন্ট ছিলাম। 1 বছর ওষুধ খাওয়ার পর যখন আমি সুস্থ হই এবং আমার এলাকাতে আরও কয়েকজন রোগী ধরা পড়ে এরকম, তখন আর কি সবার মন থেকে এই ভয়টা দূর হয়, যে আসলে এই রোগটা ওষুধ খেলে ভালো হয়, কারো পাশাপাশি থাকলে বা কারো হয়ে যাবে এরকম ভয়টা আর কি আস্তে আস্তে দূর হয়। তো আমি মনে করি যে এটা একটা সাধারণ রোগের মতনই। ওষুধ খেলে এটা সুস্থ হয়ে যায়, আর যদি ওষুধ না খাই তাহলে এটার অনেক কিছু হতে পারে, প্রতিবন্ধকতা হতে পারে। আর আমার যে এই সমস্যাটা ছিল, আমার চোখের এক সাইডে ছিল। তো আমি যদি সঠিক সময় চিকিৎসা না নিতাম, তাহলে হয়তো আমি আজকে সবার সামনে চোখ দিয়ে দেখতে পারতাম না। হয়তো আমার চোখের নার্ভসগুলো ক্ষতি করে ফেলতো, বা আমার ঘাড়ের বা কোনোর হাতের কোনো রোগ আমার ক্ষতি করে ফেলতো। তাহলে আমি একটা প্রতিবন্ধকতার মধ্যে চলে যেতাম, আমি কোনোরকম সুস্থ সবল থাকতে পারতাম না। তো আমি ধন্যবাদ জানাই লেপ্রোসি মিশনকে, যারা আমাকে ছোটোকাল থেকে চিকিৎসা করার মাধ্যমে আমি আজকে সুস্থ এবং সবল আছি। তো আমার মতন আমি মনে করি যারা লেপ্রোসি পেশেন্ট আছে, যাদের এই রোগ হয়েছে, তারা যেন আসে এবং চিকিৎসা নেয় এবং সুস্থ হয়ে যায়, তাদের যাতে জীবনে কোনো রকম কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি না হয়। জি, ধন্যবাদ দৃষ্টি আপনাকে। আপনার কাছ থেকে আরও গল্প শুনবো, এবং আপনাকে বলতে চাই যে আপনি আসলে একটি ইন্সপায়ারিং ক্যারেক্টার হিসেবে কাজ করছেন। যারা কুষ্ঠরোগী আছেন, তারা আসলে আপনাকে দেখে নতুন করে স্বপ্ন দেখবেন, অনুপ্রাণিত হবেন। আবারও আসছি আপনার কাছে। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, যেরকমটা উনি বলছিলেন যে আসলে কুষ্ঠরোগের যে ছড়িয়ে পড়ার বিষয়গুলো, যে সামাজিক যে কুসংস্কার বা যেসব মিথ আসলে প্রচলিত আছে, আসলে কুষ্ঠরোগ আসলে কিভাবে ছড়ায়, আপনি কি মনে করছেন? এটা আসলে মনে করার না, এটা তো চিকিৎসা বিজ্ঞান। তো সুতরাং চিকিৎসা বিজ্ঞানে যেটা বলে যে কুষ্ঠ একটা মাইকোব্যাকটেরিয়াম লেপ্রি, যেহেতু আপনিও ডাক্তার, আপনিও জানবেন, এটা একটা জীবাণুর মাধ্যমে, মাইকোব্যাকটেরিয়াম লেপ্রির মাধ্যমে ছড়ায়। তো যখন এটা আক্রান্ত হয়, তখন রোগী যেই সিমটমগুলো দেখা যায়, তো সেগুলোর মধ্যে হতে পারে যে তার অবশ হয়ে যাওয়া, তার হাতে পায়ে লেশন হয়। এটাকে লেশন আমরা বলি, যে হালকা হয়ে যায়, মানে দাগের, সাদা দাগের মতো হতে পারে। তার কিছু গুটি গুটিও হতে পারে, তার র্যাশের মতো হতে পারে। এবং অনেক সময় যেটা হয়, আপনার চোখ বন্ধ করতে পারছে না, বা আপনার ফুট ড্রপ হচ্ছে, মানে আপনি হাঁটতে পারছেন না। তার মানে কি নার্ভের মধ্যেও এটা যাচ্ছে। তো এরকম অনেক ধরনের সিমটমগুলো আসে,
এবং এই সিমটমগুলো থেকেই কিন্তু আসলে আমরা আইডেন্টিফাই করতে পারি যে আচ্ছা তার কুষ্ঠ রোগ হতে পারে। আর সবচেয়ে বেশি প্রথমে যে জায়গাটা আক্রান্ত হয়েছে সেটা হচ্ছে কানের লতি। তো কানের লতিতে দেখা যায় যে আপনি আসলে বুঝতে পারছেন না যে আপনার লতি ফুলে যাচ্ছে বা লতিতে আপনি আসলে কোনো সেন্সেশন পাচ্ছেন না, কোনো অবশ মনে হচ্ছে। তো এই ব্যাপারগুলোই যখন আসে তখন এটা আসলে কেমন মানে নার্ভের সাথে অনেক সম্পর্ক। তো তো আমাদের স্কিনের ডক্টর বা নার্ভের ডক্টর বা মেডিসিনের ডক্টররাও আমরা অনেক সময় সঠিকভাবে আইডেন্টিফাই করতে পারি না, যার জন্য আসলে ডিলেটা হয়, দেরি হয়। তো আমরা যেটা বলি এখন আমরা আমাদের যারা চিকিৎসক সমাজ আছেন তাদেরকে যখন বলি যে আপনারা যখন ডিফারেন্সিয়াল ডায়াগনোসিসে যদি আপনার মনে না হয় যে আপনি ওষুধ দিয়েও এটা সিমটমগুলো ভালো হচ্ছে না, তখন অবশ্যই আপনারা এটাকে লেপ্রোসি হিসেবে সন্দেহ করতে পারেন। এবং তখন যদি লেপ্রোসি হিসেবে সন্দেহ করে, বাংলাদেশে 3টা সরকারি লেপ্রোসি হাসপাতাল আছে। একটি হচ্ছে ঢাকায়, যেটা মহাখালীতে অবস্থিত, একটি সিলেটে, একটি নীলফামারীতে, এবং একটা ক্লিনিকও আছে সেটা হচ্ছে রাজশাহীতে। এবং এছাড়াও বাংলাদেশের 494টি উপজেলায় প্রত্যেকটি উপজেলা কেন্দ্রে আমরা এই টিবি এবং লেপ্রোসি এদের কিন্তু আমরা বিনামূল্যে পুরো বাংলাদেশের জনগণের জন্য বিনামূল্যে ওষুধ, বিনামূল্যে ডায়াগনোসিস, বিনামূল্যে তার সব ধরনের খরচ আমরা সরকার বহন করে। তো আপনার যদি মনে হয় কখনো যে না আমার রোগীটা আসলে ভালো হচ্ছে না এই সিমটমগুলো থেকে, তাহলে অবশ্যই আপনি বিনা দ্বিধায় তাদেরকে হাসপাতালে পাঠাবেন। এবং এই লেপ্রোসির জন্য একটা ছোট্ট পরীক্ষা আছে, সেটি হচ্ছে স্লিট স্মিয়ার, স্কিন স্মিয়ার, স্লিট স্মিয়ার। তো এই টেস্টটি আপনারা করিয়ে নেবেন, এবং করিয়ে নিলে অ্যাটলিস্ট উনি লেপ্রোসি কি লেপ্রোসি নয় সেটি পরিষ্কারভাবে বোঝা যাবে। এবং যখন বোঝা যাবে তখনই তো আপনি তাকে মেডিসিন দিতে আপনার জন্য সুবিধা। এবং রোগী যে তার মনেও কিন্তু আর ওই ভয়টা কাজ করে না, আচ্ছা আমি তো এখন মেডিসিন পাবো এবং আমি ভালো হয়ে যাব। তো বাংলাদেশ সরকার আসলে বিশ্ব স্বাস্থ্য সংস্থার মাধ্যমে আমরা এই ওষুধটা ফ্রি পাচ্ছি, এবং এই ফ্রি ওষুধ পুরো জনগণকে যারা লেপ্রোসিতে আক্রান্ত তাদের জন্য চিকিৎসা সেবা ফ্রি। এবং এটা বিশ্বের অনেক দেশেই কিন্তু এরকম না যেটি বাংলাদেশ সরকার এটি করছে। তো সুতরাং আমাদের দেশের মানুষের এত চিন্তা করার দরকার নাই যে আমি এই রোগের ওষুধ পাবো কিনা বা এই রোগ আমার চিকিৎসা করাতে পারবো কিনা। তো সুতরাং তারা নির্দ্বিধায় আসবে স্বাস্থ্যকেন্দ্রে এবং তারা সঠিক চিকিৎসা পাবে এবং সঠিক সেবা পাবে। এবং আরেকটু আপনাকে একটু অ্যাড করতে চাই, সেটি হচ্ছে সরকারের অনেক সময় একার পক্ষে সব কাজ করা সম্ভব হয় না। আমাদের এই যে লেপ্রোসি মিশনের মতো এরকম আমাদের অনেক এনজিও সংস্থা আছে যারা ওতপ্রোতভাবে সরকারের সাথে কাজ করে যাচ্ছে। তো আমি এই অপরচুনিটিটা নিতে চাই, লেপ্রোসি মিশনকে ধন্যবাদ জানাতে চাই যে জাতীয় কার্যক্রমের সাথে, জাতীয় কর্মসূচির সাথে ওনারা মানে কি বলবো একেবারে শক্তভাবে আমাদের পাশে দাঁড়িয়ে আছেন। এবং আমাদের রোগীদেরকে আইডেন্টিফাই করা থেকে শুরু করে রোগীদের চিকিৎসা সেবা আমাদের মাধ্যমেই ওনারা ওষুধ পাচ্ছেন। অনেক সময় ওনাদের নিজেদের ফান্ডও আছে, সেখান থেকেও তারা ওষুধ পাচ্ছেন। বাট এই কার্যক্রমে তারা আমাদের সাথে যুক্ত। জি, অসংখ্য ধন্যবাদ। আমরা এই প্রসঙ্গে আরও কথা বলতে যাচ্ছি। আমাদের একটি বিজ্ঞাপন বিরতির সময় হয়ে গেছে, বিরতির পর আবারও যুক্ত হচ্ছি। দর্শক, সময় হয়ে গেল ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির, কোথাও যাবেন না, আমাদের সাথেই থাকুন। দর্শক, বিজ্ঞাপন বিরতির পর আবারও আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের আয়োজনে। আমরা কথা বলছিলাম কুষ্ঠরোগ নিরাময়যোগ্য সামাজিক কুসংস্কার প্রকৃত বাধা। আপনার কাছে চলে যেতে চাচ্ছি, যেরকমটা বিজ্ঞাপন বিরতিতে যাবার আগে উনি বলছিলেন যে আপনারা আসলে একটি শক্ত সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছেন। সেই সম্পর্কে একটু জানতে চাচ্ছি, আপনারা আসলে কি কি উদ্যোগ নিয়েছেন? অনেক ধন্যবাদ। লেপ্রোসি মিশন আসলে আমরা যেটা আপা বললো যে আমরা সরকারের সাথে একটা এমইউ সাইন করে আমরা কিন্তু 40টা জেলায় আমাদের মাঠ পর্যায়ে যে প্রকল্প আছে এবং কর্মী আছে তাদের মাধ্যমে আমরা চেষ্টা করি যে আসলে এখানে যেটা আমি একটু আগে বলার চেষ্টা করছি, যেহেতু 2 ধরনের আসলে লেপ্রোসি পাওয়া যায় মাঠ পর্যায়ে, মানে ট্রিটমেন্টের ক্লাসিফিকেশনের জন্য, একটা হচ্ছে পিবি আর একটা হচ্ছে এমবি। এখন ধরেন লেপ্রোসি যদি আমি প্রাথমিক অবস্থায় চিহ্নিত করতে পারি, সেটা কিন্তু আসলে
অন্য রোগের সাথে এটার কোনো মানে মানুষকে আপনি পার্থক্য করতে পারবেন না। ইভেন যারা পিবি মাল্টিভ্যাসেলাই যে রোগীগুলো আছে তাদের মধ্যেও কোনো পার্থক্য করা যাবে না। পার্থক্যটা তখন হয় যদি আসলে কেউ কুষ্ঠজনিত কারণে প্রতিবন্ধী হয়। আপা একটু বলার চেষ্টা করছে যে নার্ভকে আসলে ড্যামেজ করে, চোখের ক্ষতি করে, হাতের আঙ্গুলগুলো বাঁকা হয়ে যায়, পায়ে ক্ষত হয়, হ্যাঁ, যেটা কিন্তু ভয়াবহ এবং যে চিত্রটা কিন্তু আমাদের কাছে বেশি চোখে পড়ে। কারণ যারা চিকিৎসা পেয়ে সুস্থ হয়েছে ওদের কিন্তু আমরা দেখি না, কিন্তু দেখি হচ্ছে যে আসলে প্রতিবন্ধী, হ্যাঁ, প্রতিবন্ধী হয়ে গেছে। এবং এই প্রতিবন্ধী হওয়ার একটা বড় কারণ এটা কিন্তু আসলে আমার যখন আমি আক্রান্ত হই সাথে সাথে কিন্তু আমি প্রতিবন্ধী হয়ে যাই না, একটা দীর্ঘ সময় নেয় আসলে আমার এই প্রতিবন্ধিতা হওয়ার কারণে। যেটা হচ্ছে এই যে যেটা আপা বললো যে প্রথমে হয়তো চামড়া একটু হালকা বা ফ্যাকাশে দাগ দেখা যাবে, ওই সময় যদি আমি চিকিৎসা নেই আমার কিন্তু আর কোনো কমপ্লিকেশন থাকার কথা না। এবং ওই সময় যদি আইডেন্টিফিকেশন এবং হয়, আইডেন্টিফিকেশন যদি ওই সময় হয় এবং চিকিৎসার আওতায় যদি হয় তাহলে কিন্তু আসলে কুষ্ঠরোগ অন্য সব রোগের চাইতে সহজ একটা রোগ, কারণ যেহেতু দ্রুত ভালো হয়ে হ্যাঁ যায়। দ্রুত ভালো হয়। যেহেতু এই রোগে কিন্তু আসলে মানুষ অন্য রোগ যেভাবে আসলে মানুষকে কি বলে বিঘ্ন ঘটায়, কাবু করে কাউকে ফেলে। ব্যথা করায়, এটা কিন্তু আসলে সেটা করে না। কিন্তু সমস্যাটা হয় যদি আসলে তাকে আসলে পরে আমরা ডিটেক্ট করি এর মধ্যে তার হাত নষ্ট হয়ে গেছে, পা নষ্ট হয়ে গেছে, চোখের ক্ষতি হয়েছে, যেটা কিন্তু রিকভারি করা খুবই কঠিন। হ্যাঁ, এবং এর সংখ্যা কিন্তু আমাদের দেশে এখনো প্রায় 5% আমরা আসলে গ্রেড 2 ডিসেবিলিটি বলি, যেটা চিহ্নিত হচ্ছে, যেটা WHO চাচ্ছে আসলে এটা নিচে নামিয়ে আনতে, কিন্তু বাংলাদেশ কিন্তু দীর্ঘদিন যাবৎ আসলে এই 5-এর কাছাকাছি, আমরা নিচে নামতে পারতেছি না। এবং মূল একটা কারণ হচ্ছে এখানে যেটা আমরা বৃষ্টির কথা থেকে শুনছি, হয়তো স্টিগমা একটা কারণ, হয়তো কারো গায়ে যদি দাগ দেখা দেয় সে যদি দ্রুতই আসলে হসপিটালে যোগাযোগ করে হয়তো চিকিৎসার আওতায় আসা সম্ভব, যে কারণে সে আর প্রতিবন্ধী হবে না। না আসার পিছনে স্টিগমা একটা কারণ। আবার অনেক ক্ষেত্রে আমরা যেটা দেখছি যে আমাদের যারা হেলথ প্রফেশনাল আছে তাদেরও আসলে একটু ক্যাপাসিটিতে আমার কাছে মনে হয়েছে অনেক দুর্বলতা আছে, হয়তো অনেক প্রশিক্ষণ পায়নি অথবা প্র্যাকটিক্যালি দেখে নাই, এই জন্য অনেক কেসগুলো আসলে মিস হয়ে যাচ্ছে, যেটা আমরা বলি আসলে হিডেন কেস হিসাবে থাকছে। এরা হয়তো এমন একটা সময় আসে ওই প্রতিবন্ধিতা নিয়ে, তখন আর কিছু করার থাকে না। আমি একটু সাপ্লিমেন্ট করতে চাই ওনার সাথে। যেটা বলছিলেন যে আমাদের ডাক্তাররা হয়তো চিকিৎসকরা হয়তো ডায়াগনোসিসটা হয় না ঠিক মতো। আসলে যেটা আমাদের প্রোগ্রাম শুরু হয়েছে কর্মসূচি 1985 সাল থেকে, তো আমরা WHOর এলিমিনেশন স্ট্যাটাস পেয়েছি 1998 সালে। কিন্তু ওই সময় যেটা ছিল যে লাখে যদি একজন পাওয়া যায় তাহলে এটাকে এলিমিনেশন আমরা বলবো। আসলে লাখে তখন একজনই পাওয়া গেছে, কিন্তু সেটা হয়েছে কি এরপর থেকে রোগীর সংখ্যা কমে এসছে। ওই সময়টা সার্ভিলেন্স খুব ভালো ছিল, আমরা রোগী পেয়েছি, ওষুধ দিয়েছি, রোগী শেষ হয়ে গেছে। তো মানুষের ভিতরে একটা ভ্রান্ত ধারণা চলে আসছে যে বাংলাদেশে লেপ্রোসি রোগী নাই বা বাংলাদেশে কুষ্ঠরোগী নাই। তো এই না থাকাটাতে যেটা হয়েছে, আপনিও পড়েছেন, আপনি মেডিকেল ডক্টর, আমিও ডক্টর, তো আমরা কি করেছি, আমরা পরীক্ষার সময় লেপ্রোসি রোগী দেখি, কিন্তু ওইটা তো আমরা বেশি রোগী পাই না। যখন আমরা ফিল্ডে যাই, আমরা যখন কাজ করতে যাই, তখন গিয়ে দেখি যে আচ্ছা লেপ্রোসির একজন রোগী আসলো, কিন্তু আমাদের মাথায় যেহেতু নাই, হোয়াট মাইন্ড ডাজন্ট নো, আই ক্যানট সি। তো এইটা যেটা হয় যে তখন আমরা না আসলে মনে আছে কিন্তু আমি ধরতে পারি না, ওই ধরতে মাঝে মাঝে আমাদের বিলম্ব হয়। কিন্তু একবার যদি আমরা ধরে ফেলি, যেটা আমি বারবার করে বলার চেষ্টা করছিলাম, একবার ধরে ফেললে আমরা চিকিৎসা সেবা দেই, দেওয়ার সাথে সাথে রোগী ভালো হয়ে যায়। খুব সিম্পল কিন্তু পরীক্ষা করে এটা আসলে ক্লিনিক্যাল ডায়াগনোসিসের উপর বেশি জোর দেওয়া হয়, কারণ এটা হচ্ছে হ্যাঁ যদি যে সাদা বা হালকা ফ্যাকাশে দাগ হয়, এখানে যদি আসলে অনুভূতি না থাকে তাহলে কিন্তু প্রাথমিকভাবে সন্দেহ করা হয়। কারণ অন্য সব চর্মরোগের হয়তো একটা আছে, যেমন চুলকানি যদি হয়, তারপর আরেকটা কি যেন বলে চুলি না, আপনার একটু ব্যথা হবে, কিন্তু এই সেটি, হ্যাঁ রাইট, কিন্তু এই জায়গাটা আসলে অনুভূতি থাকবে না। এটাই যদি পাওয়া যায় সেটাই কিন্তু আসলে একটা প্রাথমিক লক্ষণ। তখনই যদি একজন ডাক্তারের কাছে আসে অথবা আমাদের উপজেলায় যায় তাহলে কিন্তু চিকিৎসাটা সম্ভব হয়, সহজ হয়। হ্যাঁ, এইটা আমার কাছে মনে হচ্ছে আমাদের অ্যাওয়ারনেসটা এখানে দরকার, যে আপনি কিন্তু আসলে আপনার রোগটা চিহ্নিত করতে পারেন, অথবা আপনার পরিবারে কিন্তু আপনাকে দিতে পারে যে তোর গালে কি হয়েছে, তোর গায়ে কি হয়েছে, দেখি এখানে কোনো অনুভূতি আছে কিনা। যদি অনুভূতি না থাকে তাকে কিন্তু পাঠালে
অনেক জীবনটা অনেক সোজা হয়, কিন্তু সহজ হয়ে যায়। কিন্তু যখনই আসলে প্রতিবন্ধী হয়, সেইটার চিকিৎসা অনেক সময় আমাদের কাছে রোগীরা কমপ্লেন করে যে আপনি চিকিৎসা দিলেন কিন্তু আমার হাত তো সোজা হলো না, কিন্তু এটা আসলে তার নার্ভ ড্যামেজ হয়েছে, যেটা আমার এমডিটিতে আসলে আর কিছু করার নাই। তখন হয়তো তাকে আরো উন্নত চিকিৎসা, রিকনস্ট্রাকটিভ সার্জারি করতে হবে। এমডিটি হচ্ছে মাল্টি ড্রাগ থেরাপি, মানে ওই যে একটু আগে উনি বলছিলেন যে 6 মাস এবং 1 বছর ব্যাপী আমরা যে চিকিৎসাটা দেই, চিকিৎসা সেবাটা দেই, সেটি হচ্ছে এমডিটি, যেটাকে আমরা সংক্ষেপে এমডিটি বলি। তো দর্শকদের জানার জন্য বলছি যে মাল্টি ড্রাগ থেরাপি আমাদের দেয়া হয়, সেটাতে রোগী খুব দ্রুত রেসপন্স করে। একটা বলেছেন পিবি আর একটা বলেছেন এমবি। তো পিবি হচ্ছে পসিবেসিলি, এমবি হচ্ছে মাল্টিবেসিলি। তো মাল্টিবেসিলি এবং পসিবেসিলি যখনই আইডেন্টিফাই হয়ে যাবে, ডাক্তার সাহেব কিন্তু ওই হিসাবে ভিত্তি করে তাকে 6 মাসের অথবা 1 বছরের ওষুধ দিবে এবং এটা খুব দ্রুত কিওর হয়ে যায়। জি, আবারও আসছি আপনার কাছে। আমরা একটু বৃষ্টির কাছে একটু প্রথমে যেরকম একটু গল্প শুনলাম বৃষ্টির কাছ থেকে, সেই গল্পের রেশ ধরে আসলে জানতে চাচ্ছি যে আপনি চিকিৎসা নিয়েছেন, চিকিৎসা পরবর্তীতে আসলে কি কি ফেস করেছেন? চিকিৎসা পরবর্তীতে ফেস বলতে যে চিকিৎসাকালীন সময়ে আমার বাবা মারা যায় 4 বছরে। তো আমি নানার বাড়িতে বড় হই। তো ওখানে আমার মা তো আর বাসায় বসে থাকতো না। আমার খরচ চালানোর জন্য, আমার মায়ের খরচ চালানোর জন্য কাজ করতো। তো আমার সম্পূর্ণ চিকিৎসা, যে আমাকে টাইম টু টাইম ওষুধ খাওয়ানো, ওইটা কাজ করতো আমার নানি। তো যখন আমি সুস্থ হই, আমার তো দীর্ঘ 1 বছর ওষুধ খেতে হয়েছে। তো ওই সময় আমার এলাকাতে যখন আরও কয়েকজন কুষ্ঠরোগী এরকম ধরা পড়ে, তখন মানুষের মন থেকে আর কি আস্তে আস্তে ওই ভয়টা দূর হয়। আর ধন্যবাদ জানাই ল্যাপ্রোসি মিশনকে, ওনারা যেই সভাগুলা দিত আমাদের যে গ্রাম, আমাদের সাইডটা বলতে ঢাকার একটা সাইডে গ্রাম এলাকা, তো ওখানে ওনারা বেশ কিছু মহিলা বা পুরুষদের নিয়ে একটা সভা দিত। ওই সভার মধ্যে লিফলেট, পোস্টারের মাধ্যমে কুষ্ঠরোগের যে চিহ্ন, কুষ্ঠরোগ হলে যে মানুষ সঠিক সময় চিকিৎসা না নিলে তাদের মধ্যে যে প্রতিবন্ধকতা সৃষ্টি হয়ে যায়, বিকলাঙ্গতা হয়ে যায়, ওরকম পোস্টারের মাধ্যমে সবাইকে জানাতো। ওই জানানোর পরে মানুষ আগ্রহ বাড়ে যে আমরা তো মহিলা, সবসময় দেখা যায় যে ওপরের সাইডে অনেক সময় রোগ হয় না, ভিতরে মানুষের এই রোগটা দেখা যায় পায়ে বা হাতে, ওটা তো সবাই দেখতে পারে না। তো যারা দেখতো, চিনতো, তারা নিজের আগ্রহে ওষুধ খেত। তো তারপর থেকে আর কি আমাদের ওইখানে ভয়টা দূর হয়। আর আমি এই চিকিৎসার পর আমার পড়াশোনার কোনো ক্ষতি হয় নাই। আমি মাস্টার্স পর্যন্ত পড়াশোনা করতে পারছি। আর এছাড়াও আমি ইয়াং স্কলার প্রোগ্রামের একজন স্কলার হিসেবে বিভিন্ন ট্রেনিং নিতেছি জীবনমান পরিবর্তনের জন্য। আর এটা পূর্ণ হয়েছে আমি একজন কুষ্ঠরোগী ছিলাম বিধায় ওনারা আমাকে এই সুযোগটা দিছে যাতে আমি আমার জীবনকে পরিবর্তন করতে পারি। জি, অনেক ধন্যবাদ বৃষ্টি, আপনার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আপনার কাছে চলে আসতে চাচ্ছি, আপনি যেহেতু একজন চিকিৎসক হিসেবে আসলে কর্মরত আছেন, কুষ্ঠ রোগীদের সেবা দিয়ে থাকেন আপনি, সেক্ষেত্রে কি কি চ্যালেঞ্জ ফেস করেছেন? এবং আমরা একদম শেষ প্রান্তে আছি, এখানে একটু থামাই। আমি চিকিৎসক, কিন্তু আমি হচ্ছে স্বাস্থ্য প্রশাসনে আছি। তো চিকিৎসার সেবাটা আমি দেই না, আমি দেই হচ্ছে সেবার জন্য কি কি দরকার সেটা যারা চিকিৎসা দিচ্ছেন তাদের কাছে সেই জিনিসগুলো পৌঁছে দেই। আচ্ছা আচ্ছা। তো সেক্ষেত্রে কি কখনো কোনো প্রতিকূলতা ফেস করেছেন কিনা, বা প্রতিকূলতা ফেস করলে সেগুলো ওভারকামের উপায়গুলো কি কি? আচ্ছা, প্রতিকূলতা আসলে সেভাবে বলবো না, আমরা বলবো বাংলাতে কি এটাকে প্রতিকূলতাকে চ্যালেঞ্জ বলে? বাধা। আসলে চ্যালেঞ্জ ফেস করি। সেটা হচ্ছে যে যেহেতু সবার ভিতরে একটা ধারণা আছে যে কুষ্ঠ রোগ নির্মূল হয়ে গেছে, বাংলাদেশে নাই, কিন্তু আসলে আছে। তো আমাদের একটা বড় অ্যামাউন্ট লাগে যে এই পরীক্ষাগুলো করাতে। সরকার বিনামূল্যে দেয়, কিন্তু সরকারকে তো সেই টাকাটা যোগান দেওয়া লাগে। তো অনেক সময় সেই টাকাটা আমাদের থাকে না। এই জন্য আমাদেরকে অনেক মানে ধর্ণা দিতে হয় যে আমাদেরকে আসলে এটার ব্যাপারে আমাদেরকে দেন, কারণ আমাদের মাঠ পর্যায়ে যেতে হয়, যেটাকে আমরা বলি অ্যাক্টিভ কেস সার্চ। তো অ্যাক্টিভ কেস সার্চ থাকে আমাদের, বৈঠক থাকে আমাদের, আমরা স্কিন ক্যাম্প করি। তো এই জায়গাগুলোতে তো খরচের ব্যাপার আছে, তো তখন সেগুলো আসলে আমাদের পক্ষে বেয়ার করা কঠিন হয়ে যায়। তো আমরা এখন অনেকটুকু ওভারকাম করেছি, আমরা ওই কাজগুলো করি। এবং আরেকটা যেটা হচ্ছে আমাদের মাঠ পর্যায়ে জনবলের অভাব এবং লেপ্রোসি বিষয়ে আমাদের বিশেষজ্ঞদের অভাব। তো চেষ্টা করছি হয়তো আগামী 5 বছরের মধ্যে আমরা এই অভাবগুলোকেও অতিক্রম করতে পারবো এবং আমাদের দেশে লেপ্রোসি বিষয়ে ভালো বিশেষজ্ঞরাও থাকবেন, আমাদের মাঠ পর্যায়ে ভালো কর্মীরাও থাকবেন।
তো এটা এখনকার জন্য আমাদের কাছে একটা প্রবলেম বলতে পারবো। আরও কিছু কিছু জায়গা আছে, যেমন ধরেন প্রিজন, কারাগারে কিন্তু আমরা স্ক্রিনিংটা ঠিকমতো করতে পারি না। কারাগারের কিন্তু রোগীদের যারা কারাবন্দী থাকেন জি, তাদের স্বাস্থ্যের কি অবস্থা সেটা সম্বন্ধে কিন্তু আমরা জানি না, জানি না। তো আমরা স্ক্রিনিংও করতে পারি না। আবার কিছু আছে কওমি মাদ্রাসা, স্কুল, সেখানে কিন্তু আমরা ঠিক সেভাবে স্কুল হেলথ বা কওমি মাদ্রাসায় আমরা যে স্ক্রিনিংটা করতে পারি না, আসলেই তাদের মধ্যে স্কিনের কি ডিজিজগুলো আছে। তো সেটা একটা আমাদের জন্য চ্যালেঞ্জ, জি। যেটাও আমরা চেষ্টা করছি হয়তো খুব দ্রুত অতিক্রম করতে আমরা পারবো। সেই ব্যাপারে যথেষ্ট আশাবাদী যে এই সীমাবদ্ধতাটুকু আছে তা হয়তো আমরা খুব শীঘ্রই কাটিয়ে উঠতে পারবো। আসলে অনেক কিছুই জানার ছিল আপনাদের কাছ থেকে, সময়ের স্বল্পতা আছে বিধায় আমরা আজকে হয়তো এই বিষয়গুলো নিয়ে আলোচনা করতে পারিনি বিস্তারিতভাবে। আমরা আবারও চেষ্টা করব আমাদের এখানে আমন্ত্রণ জানানোর জন্য। অসংখ্য ধন্যবাদ আমাদের আপনাকে স্টুডিওতে। অসংখ্য ধন্যবাদ। জি, দর্শক আপনাদের অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে এতক্ষণ যুক্ত থাকার জন্য। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে কুষ্ঠরোগ যে নিরাময়যোগ্য সেই বিষয়টি আসলে জানানোর চেষ্টা করেছি এবং নিজেরাও জানতে চেষ্টা করেছি। আপনাদের মূল্যবান সময় দিয়ে আমাদের পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা জানিয়ে আজকের মতো আমি ডাক্তার ফাতিহা শাফি এখানেই বিদায় নিচ্ছি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং এটি নিউজের সাথেই থাকবেন। সৌজন্যে দ্য লেপ্রসি মিশন ইন্টারন্যাশনাল বাংলাদেশ।